আমি যেদিন গুম হয়ে যায় বা হারিয়ে যায় তার 2 দিন আগে একটা নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে মামুন ভাই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন, খুব বাড়াবাড়ি করলে ভালো হবে না, হয়তো হঠাৎ করে হারিয়ে যাবে। আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমার দেশবাসীর দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের প্রচেষ্টা আবার আপনাদের মাঝে ফিরে আনছে। কারণ বিগত সরকারের আমলে যারাই গুম হয়েছে কেউ আর ফিরে আসেনি। হয়তো আল্লাহ তাআলা দেশবাসীর দোয়ায় আমার মা বাবার দোয়া আমার সকলের প্রচেষ্টায় আবার আপনাদের মাঝে আমাকে ফিরে আসছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উত্তরা থানার জন্য আহ্বায়ক ছিলাম সাবেক কমিটি। আমি উত্তরায় জুলাইয়ের 18 তারিখ থেকে আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখছিলাম। তো সেক্ষেত্রে আন্দোলনরাতে বৃহত্তর উত্তরাতে আমরা এই যতগুলো কাজ হয়েছে সবগুলোতে সক্রিয় ছিলাম। সেই হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ফেক আইডি থেকে বা বিভিন্ন নাসা থেকে আমাকে অনেক সময় হুমকি ধমকি দিত, কিন্তু আমি ওগুলো অত বেশি কেয়ার করতাম না। যে হুমকি ধমকি আওয়ামী লীগ এখন হুমকি ধমকি দিলেও কোনো সমস্যা, এখন নতুন বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এজন্য ওগুলোকে কেয়ার করি। তো আমি যেদিন গুম হয়ে যায় বা হারিয়ে যায় তার 2 দিন আগে একটা নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে মামুন ভাই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন, খুব বাড়াবাড়ি করলে ভালো হবে না, হয়তো হঠাৎ করে হারিয়ে যাবে। আমি এটা তো ওইরকম বেশি পাত্তা দিই নেই, ওইরকমভাবেই মানে আগের মতো ভাবছি আওয়ামী লীগ যতই হুমকি ধমকিদের কোনো সমস্যা নেই। কারণ আমরা জুলাইতে আওয়ামী লীগের বন্দুকের সামনে দাঁড়াইছি, এখন আর হুমকিতে কী ভয় পাবো। তো আমি 22 তারিখ সকাল আনুমানিক 6টায় আমি প্রতিদিনে হাঁটি, আমার বাসার সামনে বা ওইদিকে আশেপাশে হাঁটি। তো 22 তারিখ সকাল আনুমানিক 6টায় আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি। হাঁটতে বের হওয়ার পরে আমার বাসা থেকে কিছুটা দূরে 21 নম্বর রোড বলে, ওই 21 নম্বর রোডের সামনে যখন গেছে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে একটা অচেনা ব্যক্তি কালো পোশাক পরা ছিল, উনি আমাকে ডাক দিয়েছে মামুন ভাই এদিকে আসে। ডাক দেওয়া যখন নাম ধরে ডাক দিছে আমি ভাবছি যেহেতু আমি এই বিগত 1 বছরেই এই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছি বা যেখানে মানুষের ডাকছে ওখানেই গেছি, যেহেতু জুলাইয়ের একজন যোদ্ধা ছিলাম, মানুষের যে কোনো সমস্যায় গেছে, এই জন্য মানুষ অনেকে আমাকে চিনে, আমি চিনি না। সেই হিসাবে উনি যেহেতু আমাকে নাম ধরে ডাক দিছে আমি ভাবছি উনি আমাকে চিনে, এই জন্য গেছি। যাওয়ার পরে যখন আমি গেছি তখনই ওনার সামনে একটা অটোরিক্সা এসে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে অটোরিক্সা আরও 2জন ব্যক্তি ছিল। পরে উনি আমারে বললো ভাই আমরা তো এদের সামনে আমাদের ওখানে আবার কাঁচা বাজারের আড়ত আছে, বললো ভাই এখানে আমরা আড়তে ব্যবসা করি, আমার পাড়া কাঁচা বাজার, ওখানে আমরা ব্যবসা করি, প্রতিদিন আমরা সকালে এখান থেকে কাঁচা বাজার নেই, কিন্তু এখানে আমাদের চাঁদাবাজি হয়, চাঁদাবাজরা আমাদের থেকে সকালবেলা কেউ থাকে না, এজন্য চাঁদা নেয়। আপনি তো বৈষম্য বিরোধীর দায়িত্বে আছেন, আপনি একটু গিয়ে বিষয়টা দেখবেন, আপনি দেখলে আপনি পুলিশ টিম করবেন। পরে আমি বললাম ভাই আমার তো কিছু করবে ক্লাস আছে, আমি যখন হাঁটতে বেরোয়েছি এখন তো আমি ওখানে যাইতে পারবো না। পরে বলছে ভাই আমি সন্তুষ্ট করে আমার এইভাবে শরীরে হাত দিয়ে বলছে ভাই চলেন আপনি ক্লাসের আগে আবার চলে আসে। আমি বলছি যেহেতু অল্প বেশি দূরে না কাছে, আমি আবার ওখান থেকে ওইটা দেখে ক্লাসের আগে চলে আসবো। তখন আমি ওনাদের সাথে রিক্সায় উঠলাম। উঠার পরে রিক্সা যখন কামারপাড়া স্ট্যান্ড পার হয়েছে, পার হওয়ার সাথে সাথে ওনারা রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে, আমি ওটাকে স্বাভাবিকভাবে নিয়েছি। তখন আবার হালকা হালকা বৃষ্টি আসতেছে, আমার আকাশটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষ খুব কম ছিল। তখন কাঁচা বাজারের সামনে গিয়ে রিক্সাটা দাঁড়াইলো, দাঁড়ানোর সাথে সাথেই একটা হাইস গাড়ি আসলো সাদা, এসে আমি যখন রিক্সা থেকে পা নিচে দিব তখনই ওই যে যারা আমার সাথে রিক্সায় ছিল তারা আমাকে ধাক্কা দিয়ে হাইসের ভিতরে ফেলে দিচ্ছে। হাইসের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে হাইসের ভিতর 3 জন ছিল, ওনারা আমার হাত ধরে ফেলছে, আর বাকি যারা রিক্সায় ছিল তারাও মানে লাফ দিয়ে হাইসের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে হাইসের মানে কিছু সেকেন্ডের মধ্যে হাইসের দরজা লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা কারা, আমাকে এমন করতেছেন কেন, মানে আমি খুব দশটা বুঝতে করলাম। পরে ওনারা আমাদের একটা ব্যক্তির ছবি দেখাচ্ছে, তার নাম হলো সাব্বির, সে যুব প্রজন্ম লীগের সভাপতি ছিল। দেখে বলছে তাকে কি আপনি চিনেন, আমি বলছি তাকে চিনি। কথা বলার পরে তারা আমার চোখ বেঁধে বলছে, তারপরে আমাকে আর কী করছে আমি বলতে পারবো না, আমি অচেতন হয়ে গেছি। তারপরে কি স্যার বলতে পারবো না আমার। তারপরে কখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পরে আমি দেখতেছি আমার হাত পা একটা চেয়ার কাঠের চেয়ারের সাথে বাঁধা।
বাধা একটা রুমের ভিতরে। পরে আমি যখন চিল্লাচিল্লি করতেছিলাম তখন দুজন ব্যক্তি আসলো, এসে আমার প্রথমে চোখ খুলে দিল। চোখ খুলে দেওয়ার পরে আমার মোবাইলের পাসওয়ার্ড জানতে চাইল, আপনার মোবাইলের পাসওয়ার্ড করেন। আমি মোবাইলের পাসওয়ার্ড তখন দেখতে চাই, আমি মোবাইলের পাসওয়ার্ড কেন দেবো। তখন আমার দাড়ি ধরে ওরা 3-4টা চড় মারছে আমাকে। তখন ভয়ে মোবাইলের পাসওয়ার্ড বলে দিচ্ছি। বলে দেওয়ার পরে তারা আমার মোবাইলের পাসওয়ার্ড মানে মোবাইলে যা কিছু ছিল সব কিছু দেখছে। তবে মোবাইলে কার সাথে কথা বলি, ফেসবুকে কি স্ট্যাটাস দেই, হোয়াটসঅ্যাপে কাকে কী পাঠাই, মেসেঞ্জারে কাকে ইনস্টাগ্রাম সব কিছু ওরা চেক করছে। চেক করে বলতেছে তোর কাছে তো আওয়ামী লীগের সব ডিটেলস আছে, তাহলে তুই আওয়ামী লীগের সবগুলা ডিটেলস মিডিয়াতে দেশ বা ফেসবুকে পোস্ট করে। পরে আমি বলছি ভাই দেখেন আমি কি বলতে এমন না, আমি তো যারা জুলাইয়ে আন্দোলন আমাদের বিপক্ষে ছিল আমি তাদেরকে চিনি, কিন্তু আমি এলাকায় স্থানীয়, সেই হিসাবে যাদেরকে চিনি তাদের ইনফরমেশন আমার কাছে আছে, এগুলো আমি সংগ্রহে রাখছি। কথা বলে তারা চলে গেছে। চলে যায় আবার অনেকক্ষণ পরে আসছে, আবার চোখ মুখ বেঁধে আবার চলে গেছে। যাওয়ার পরে অনেকক্ষণ পরে আসতে এসে একটা রুটি আর ফল আমাকে দিয়েছে। যাওয়ার পরে আমি রুটি কলা খেয়েছি। খাওয়ার পরে তারপরে তারা রুটি কলা খাওয়ার পরে আমি আবার অসুস্থ হয়ে গেছি। তারপরে আর কখন তারা মানে কত সময় গেল আমি আর বলতে পারলাম না। আবার তারা আসছে, এসে আমাকে আবার মানে ডাকছে। ওরা দেখে আমাকে প্রথমে ইয়ে করছে, মানে লাঠি দিয়ে চেয়ার থেকে বেরিয়ে দিচ্ছে। লাঠি দিয়ে চেয়ার থেকে বেরিয়ে গেল দিচ্ছে, তুই না বলছিস তুই ছোট নেতা, এখন তোর জন্য চারিদিকে মিছিল মিটিং হয়, তাহলে তুই ছোট নেতা বলছিস। পরে আমি বললাম যে ভাই আসলে আমি ওরকম বড় কেউ না, আমি একটা মাদ্রাসা চালাই, আমি আলেম, আমি জুলাইতে আন্দোলন করছি, এজন্য মানুষ আমাকে চিনি। কথা বলে তারা আমাকে মারধর করলো, মারধর করে তারপর ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে তারপরে আবার কিছুক্ষণ পরে ওরা আসলো, এসে আমাকে আবার রুটি কলা খাওয়ার পরে আমি তাদেরকে বললাম ভাই আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম ব্যবহার করে আসলাম। আসার পরে বেশিরভাগ সময় আমার ওখানে মানে আমি জ্ঞান ছিল না, তারা কী করছে না করছে আমি বলতে পারবো না। তো ওখানে আমার টর্চার করার মতো ওরা আমার কয়েকটা চল মারছে আর ওই যে কয়েকটা লাঠি উস্কার দিচ্ছে। আমি ওইভাবে আর কিছু মানে টর্চার তখন অনুভব করি নাই। তারপরে যখন সম্ভবত ৪র্থ দিন বা ৫ম দিন, আমি তো শিওর জানি না, ওরা আমার বলতেছে তুই তো জামাত ছিলি, তোর নামে জামাতের আমির পোস্ট দিচ্ছে, তুই তো জামাত ছিলি, তোর তো আমরা মেরে ফেলবো, তোর ইন্ডিয়ার প্রচার করে দিব, জঙ্গি বলে জামাত ছিল, এগুলো বলে মানে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। তারপর ওখানে তো হাসনাত আবদুল্লাহ পোস্ট দিচ্ছে করে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেয়, তুই তো অনেক ধরনের জামাত ছিলি, এগুলো বলে ভয় দেখায়, মেরে ফেলবে বা ইয়ে করবে। পরে এগুলা বলে তারা আমাকে আর কিছু কারণে আবার চোখ বেঁধে চলে যায়। যাওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা পরে আসে, এসে আমাকে বলতেছে একটা রুটি দিচ্ছিল, রুটিটা খা। আমি বলছি ভাই আপনারা তো আমার মনে করবেন, আমি আর মানে পরে আমাকে যদি না খাস তাহলে বের করবো। তখন আমি রুটিটা খাওয়ার পরে আমি আর কিছু বলতে পারবো না। এরপরে আমি যখন জ্ঞান ফিরছে তখন আমি দেখি যে সম্ভবত পূর্বাচল ওখানে একটা মানে ঝোপের মধ্যে আমি কয়েকজন লোক আমাকে ডাকতেছে আর মুখে পানি দিচ্ছে। ওখান থেকে তারা আমার ওখানে নাম জিজ্ঞেস করলো, আমি নাম বললাম, ওনারা বললো ভাই আপনারা সারা দেশে ওরা সুযোগ দিতে। তো ওরা আমার একটা মসজিদের সামনে নিয়ে গেছে, নিয়ে ওখান থেকে ওনারা 999 ফোন দিয়েছে। এরপরে পুলিশ দিয়ে আমাকে উদ্ধার করে আনে, এরপর হাসপাতালে আনছে। হাসপাতালে আনার পরে তখন স্বাভাবিকত আমি আমার পরিবার বা সবাইকে দেখে একটু মানে খুব মানে জীবন ফিরে পাওয়ার মতো, তখন আমি সবার সাথে কথা বলছি বা ইয়ে করছি, কিন্তু আমার তখনও ওইরকম ব্যথা আমার কিছু অনুভব হয় নাই। ওখান থেকে পুলিশ আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর যখন আমার পরিবারকে পুলিশ আমাকে বুঝিয়ে দিল, ওই দিন রাত্রে পুলিশ পরিবারে বুঝিয়ে দিচ্ছে 10টার সময়, রাত্রে 11টা কিংবা 11:30টার সময় আমার প্রচণ্ড মাথা ঘুরান দিয়া বা শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা দিয়ে কান্না করতেছি। আমার ওয়াইফ আমার ভাইদেরকে ফোন দিচ্ছে, আমার সালারে যে আপনার ভাইয়ের তো অবস্থা ভালো না। তো রাত্রের মধ্যে আমার পা সহ পুরো শরীর প্রচণ্ড ব্যথা করতেছে। এরপর সকালে কয়েকবার মাথা ঘুরে অচেতন হয়ে পড়ে গেছে। পরে আমার ওয়াইফ তার বাইরে ফোন দিয়েছে যে আপনার ভাইয়ের তো অবস্থা ভালো না। পরে ওখান থেকে আমাকে অচেতন অবস্থায় বাংলাদেশ মেডিকেল নিয়ে যায়, উত্তরা বাংলাদেশ মেডিকেল নেওয়ার পরে তারা আমাকে হাসপাতালে ঢুকতেই দেয় নাই। মানে আমার ভাইদের পার্শ্ববর্তী তারা হাসপাতালে ঢুকতে দেয় না, এই রুগী আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না। ওখান থেকে যখন আমার ট্রিট করছে হাসপাতালে আনা হয়, তারা ওখানে বলতেছে যে এখানে এই রুগী চিকিৎসা হবে না।
পরে বলতেছে কেন চিকিৎসা হবে না, বলতেছে আমাদের কাছে পর্যাপ্ত চিকিৎসা নাই। অনেক কথার পরে ওনারা ওইখানে চিকিৎসা দিতে পরে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি 3 দিন কুয়েট মধ্যে হাসপাতালে ছিলাম। ওখান থেকে আমার শরীরে কোনো উন্নতি না দেখে তারপরে ওনারা রেফার করছিল ঢাকা মেডিকেল বা নিউরোসায়েন্সে। পরে আমার পরিবার এই আর সরকারি হাসপাতালে নেয় নাই, প্রাইভেট হাসপাতালে নেই, ঢাকা স্পেশালাইজ হাসপাতালে নিয়েছে। ওখানে আমি 4 দিন চিকিৎসা করার পরে গত পরশু দিন বাসায় ফিরছি। বাসায় ফেরার পরে কালকে কিছুটা ভালো লাগছে, কিন্তু আজকে থেকে আবার আমার এই পাগুলা, এই পায়ের এই হাঁটুগুলা প্রচণ্ড ব্যথা করছিল, হাঁটতে খুব কষ্ট হয়।